আল্লাহ সেটাই সত্যের সন্ধানে আমরা এত খারাপ দেখেন না, দেশের কল্যাণে প্রতিদিন ভোরের পাতা ডেইলি পিপলস টাইম ট্রুথ ইজ আউট। এই যে সাইফুর রহমান সাবেক অর্থমন্ত্রী ভাই মারা গেল, কে বলতে জি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ 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 কথা শুরু করব। হ্যালো হ্যালো আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকের ভোরের পাতা সংলাপে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। এই করোনার মহামারী বা দুর্যোগের সময় যখন পৃথিবীর তাবৎ অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সামাজিক কার্যক্রম সমস্ত কিছু স্থবির অবস্থায় এবং বিশ্বের ধনী দরিদ্র সকল দেশই একটি বিপদসংকুল সময়ের মধ্যে পার করছে, যেটি বিগত 100 বছরে দেখা যায়নি, সেরকম একটি অবস্থায় বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে শক্ত হাতে এগিয়ে যাচ্ছে এবং চেষ্টা করছে এই অর্থনীতির গতি ফেরানোর জন্য। আজকের যে সাবজেক্টটি সেটি হচ্ছে রেকর্ড রিজার্ভে বাংলাদেশ। আজকের এই আলোচনায় আমাদের সাথে 4 জন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। প্রথমে আমরা রেজাউল করিম, মাননীয় মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্যার আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। এরপরে মোহাম্মদ শামস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, অগ্রণী ব্যাংক, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এরপরে আছে আমাদের সাথে জনাব শামস মাহমুদ, সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স, ডিসিসিআই, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রাক্তন চেয়ারম্যান এনবিআর, পরবর্তীতে উনি যোগদান করবেন। আমরা এই করোনার মধ্যেও বাংলাদেশে একটি সুখবর আমরা বলবো যে জুন মাসের 3 তারিখে আমরা একটি সুখবর শুনলাম যে আমাদের রিজার্ভের পরিমাণ $34.3 বিলিয়ন উন্নীত হয়েছে। এবং কিছু সময় যেতেই আমরা 24 তারিখে আমরা আরেকটি সুসংবাদ শুনলাম যে আমাদের রিজার্ভের, বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 33 বিলিয়ন ইউএস ডলার এটি উন্নীত হয়েছে। এই যে উন্নীত হওয়া, এটি বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। আগে কখনো এই ঘটনা ঘটেনি। তো এটি আমরা মনে করি যে বিভিন্ন দাতা সংস্থা, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা আইডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সকলের বাংলাদেশের প্রতি আস্থা আছে। সেই আস্থার প্রতীক, আমরা বর্তমান সরকারের প্রতি যে আস্থার প্রতীক, সেই হিসাবেই এটি আমরা প্রাপ্ত হয়েছি। মাননীয় মন্ত্রী, আপনার এই দীর্ঘ সময়ে আমি দেখেছি যে সব সময় আপনি এদেশের জনকল্যাণে, উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবসময় একটা কথা বলে আছেন যে এই সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখনোই একটি লোকও না খেয়ে মারা যাবে না। সরকার সর্ববৃহৎ রিলিফ কার্যক্রম পরিচালনা করছে, প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, কৃষিতে দিচ্ছে, আমরা গার্মেন্টসে দিয়েছে এবং অন্যান্য শিল্প কারখানায় দিয়েছে। তো আপনি মাননীয় মন্ত্রী, আজকে এই যে রিজার্ভ এসেছে, সরকারের যে সক্ষমতা বেড়েছে, ব্যাংকিং সেক্টরে যে একটি পজিটিভ জিনিস এসেছে, তো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই রেকর্ড রিজার্ভকে আপনি বাংলাদেশের অর্থনীতির জন্য, এদেশের সরকারের জন্য কিভাবে দেখছেন?
ধন্যবাদ নাসির সাহেব আপনাকে এবং যারা আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন, একই সঙ্গে ভোরের পাতার যে সকল দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং আমি শুরুতেই একটু আমার গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, কারণ আমরা এখন মুজিব বর্ষে আছি। মুজিব বর্ষ মানেই হলো বঙ্গবন্ধুর 100তম জন্মদিবসের উদযাপনের জন্য যে বর্ষটা, কিন্তু করোনার কারণে আমরা সেটা আনন্দ উৎসাহের সঙ্গে যেভাবে উদযাপন করার কথা ছিল সেভাবে আমরা করতে পারছি না। একই সঙ্গে আমাদের আরেকটি উল্লেখযোগ্য দিন আমরা কদিন পূর্বেই অতিক্রম করেছি, 23 জুন। এই 23 জুন ছিল বাঙালি জাতির ইতিহাসের এক গৌরব উজ্জ্বল দিন। 1949 সালের 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। আমাদের মনে করিয়ে দিতে চাই যে 1757 সালের 23 জুন সেই বৃহস্পতিবার পলাশীর প্রান্তরে বাংলার ভাগ্য অস্তমিত হয়েছিল বিশ্বাসঘাতকদের কারণে। আবার 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে এবং সেই যে স্থানটিতে আমাদের সূর্য অস্তমিত হয়েছিল সেই মেহেরপুরে কিন্তু স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদ গঠিত হয়, তারা শপথ নেন। এই জন্য আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বঙ্গবন্ধু সহ অন্যদেরকে শ্রদ্ধা জানিয়ে কথা বলছি। তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হয় নাসির সাহেব এই কারণে, তাদের ত্যাগ, তাদের মহিমা, তাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আন্দোলন সংগ্রামের অকল্পনীয় পরিশ্রমের ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছে। আজকে আমরা সেখানে গর্বের সঙ্গে গৌরবের সঙ্গে বলতে পারছি বাংলাদেশের নাগরিক আজকে বিশ্বের কাছে আমাদের একটা মর্যাদা জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। এখন যে প্রসঙ্গটা আপনি আসলেন আমি সে প্রসঙ্গে যাই। 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে তিনি কিন্তু অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়াবার ব্যবস্থা করার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে পুনরুদ্ধার করার সংগ্রামে সামিল হন। সেখান থেকে কিন্তু তার দুর্বার যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ নয়, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার যুদ্ধ, অর্থনীতি থেকে সমৃদ্ধ করার যুদ্ধ, বাংলাদেশে যে ম্যান পাওয়ার আছে ম্যান পাওয়ারকে কাজে লাগাবার যুদ্ধ। ওনার সেই টেনিউরটা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আবার একটা অচল অবস্থা সৃষ্টি হয়ে যায়। আপনাদের মনে আছে যে খাম্বা লিমিটেড নামক একটা কোম্পানি হয়ে গেল, বিদ্যুৎ খবর নাই, খাম্বা লিমিটেড কোম্পানি একটা সরকারের প্যারালাল সরকার হয়ে গেল, যেটাকে বলা হতো হাওয়া ভবন সরকার। সেই বিপন্ন অবস্থার ভিতর থেকে আবার উত্তরণ হয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে সরকার গঠন করলেন, সেখান থেকে কিন্তু তিনি একটু অভীষ্ট লক্ষ্য নির্ধারণ করলেন। কারণ যা কিছু করবেন, নাসির সাহেব আপনি দীর্ঘদিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের চাকরি করেছেন, আমার সঙ্গে যে দুইজন আলোচক আছেন তারাও স্বক্ষেত্রে অত্যন্ত আমি বলবো বিচক্ষণ মানুষ। যে কোনো কিছু করার ক্ষেত্রে একটি টার্গেট আগে নির্ধারণ করতে হয়, সেই টার্গেটকে বাস্তবায়নের জন্য তখন পরিকল্পনা নিতে হয়। টার্গেট বলতে আমি বুঝি একটা স্বপ্ন দেখতে হয়। সেই স্বপ্নটাকে কেউ কেউ বলে উচ্চাভিলাষ, কেউ বলে অভিলাষ, কিন্তু আমি বলি যে আমি যদি স্বপ্নই না দেখি তো বাস্তবায়ন করব কিভাবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল যে তলাবিহীন ঝুড়ি এবং প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক বাংলাদেশ নামে বিশ্বের যে পরিচিতিটা আছে সেই পরিচিতির থেকে আমরা বের হয়ে এসে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত করব, যে রাষ্ট্রে একজন মানুষও না খেয়ে থাকবে না, বস্ত্রহীন অবস্থায় থাকবে না, দারিদ্রতার কষাঘাতে থাকবে না। তাহলে কিভাবে করা যাবে? যে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে সচল করতে হবে, আমাদের দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে হবে, আমাদের ম্যান পাওয়ারকে কাজে লাগাতে হবে, আমাদের যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগাতে হবে, আমাদের বেকার জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ছোট ছোট মাইক্রো কর্মকাণ্ডের ভিতর নিতে হবে, আমাদের গ্রামীণ জনপদে যে সকল উৎপাদন প্রক্রিয়া সুযোগ আছে সেখানে তাদেরকে সংযুক্ত করতে হবে। আমি যে মন্ত্রণালয়টা আছি এখানে দেখবেন ছোট্ট একটা পরিসরে একজন মানুষের 2টি গাভী থাকলে বা তার যদি 500 মুরগির বাচ্চা থাকে, 200 হাঁসের বাচ্চা থাকে, অথবা বাড়ির পাশে ছোট্ট একটা পুকুরে মাছের চাষ করেন, তাহলে কিন্তু তার রিক্সা ভ্যান চালাতে হয় না, অন্যের কাছে হাত পাততে হয় না, তার পিয়নের চাকরির জন্য করুণা ভিক্ষা করতে হয় না, সে নিজেই স্বাবলম্বী হয়ে যায়। ধীরে ধীরে সেই মানুষটি কিন্তু খামারের মালিক হয়ে যাচ্ছে, ধনী হয়ে যাচ্ছে, দেশের আমিষের চাহিদা পূরণ করে বিদেশে তার সম্পদ সে প্রেরণ করতে পারতেছে। এভাবেই মানুষকে কিন্তু দারিদ্রতা দূর করে স্বাবলম্বী করার যে উদ্যোক্তা সৃষ্টি, সেই উদ্যোক্তা সৃষ্টির জন্য রাষ্ট্র পৃষ্ঠপোষকতা দিয়েছে। এই পৃষ্ঠপোষকতায় অভাব যখন কমে আসলো, একইভাবে বিদেশে লোক
রপ্তানির ক্ষেত্রে ভয়াবহ একটা ডাকাতি হতো, যে একজন মানুষ বিদেশে গিয়ে 5 বছরে যে টাকা ইনকাম করতে পারবে না, বাংলাদেশে সেই টাকা নেওয়া হতো। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ধতিটা নিয়ে আসলেন যে সরকারি খরচেই বাইরে যাবেন, সামান্য টাকায় তিনি বিদেশে যাবেন, যেটা খরচ হয় মাত্র, বিদেশ থেকে তিনি যে রেমিটেন্সটা পাঠাবেন তার তো নষ্ট হবে না, তার সঙ্গে প্রণোদনা দেওয়া হবে 2%। বিদেশ থেকে টাকা পাঠাইলে অতিরিক্ত টাকা তার অ্যাকাউন্টে আমরা সংযুক্ত করে দেব। আবার বিদেশ থেকে যিনি টাকা নিয়ে আসবেন তিনি বাংলাদেশে এসে যদি ইনভেস্ট করেন তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাদের অনেকগুলো রেয়াত দেওয়া হবে। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণের সুযোগ দেওয়া হলো, প্রবাসীদের ব্যাংকের ব্যবস্থা করা হলো, ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হলো। এভাবে কিন্তু সকল সেক্টরের মানুষ যারা শিল্প উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, মৎস্য খামারের উদ্যোক্তা, কুটির শিল্পের উদ্যোক্তা, প্রবাস থেকে ইনকাম করেন, সমস্ত মানুষদেরকে পরিকল্পনায় নিয়ে আসলেন। 1 নাম্বার 2 হচ্ছে ভয়াবহ যে দুর্নীতিগুলো হতো অর্থনৈতিক খাতে, এদেরকে কেউ স্পর্শ করতো না, এদেরকে ধরার কথা অনেকে ভাবতে পারতো না। আপনি দেখুন বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে মিজান গ্রুপ দেখুন, হলমার্কস দেখুন, ডেস্টিনি দেখুন, আরো বড় বড় যারা ব্যাংকে টাকা মেরে খেত, যারা শেয়ার বাজার ধ্বংস করে নিয়েছে, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করত, তাদের বিরুদ্ধে কঠোর একটা ড্রাইভ প্রধানমন্ত্রী নির্দেশে শুরু হলো। আজকে কিন্তু বড় বড় লুটেরা কিন্তু অনেকেই জেলে দুর্নীতির মামলার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে তারা, এদের কিন্তু একসময় ধরা হতো না। আর একটা প্রবণতা বাংলাদেশে ছিল যে রাজনীতি করলে তার কোনো দুর্নীতি ধরা হতো না, কারণ উনি রাজনীতি করেন, উনি এমপি, উনি মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না, দুর্নীতি যিনি করবেন তিনি কোন দল করেন, তার কি পদবি, সেটা আমাদের কাছে লক্ষ্য না। এই লক্ষ্যে কিন্তু প্রথম শুরু হলো, বাংলাদেশের টাকা বিদেশে চালান করা হয়েছিল, আমরা সিঙ্গাপুর থেকে কিন্তু বাংলাদেশের চালান হওয়া টাকা ফেরত নিয়ে আসলাম, এবং সে ঘটনায় জড়িতকে একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র জড়িত। আমরা কিন্তু বিভিন্ন দেশের থেকে যে মানি লন্ডারিংটা হয়েছিল সেটা ফেরত নিয়ে আসলাম, এবং দুর্নীতির দায়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার পুত্রকে আইনানুগ প্রক্রিয়ার ভিতরে, অর্ডিনারি আইনানুগ প্রক্রিয়ার ভিতর থেকে বিচার সম্পন্ন হয়ে তারা কিন্তু কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, এবং আরো অনেকে দণ্ডিত হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমি যে দলটি করি, এই দলের নেতা যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তারাও কিন্তু ছাড় পান নাই, কারণ প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতির ক্ষেত্রে আমার কাছে কোনো দল নেই। এভাবেই তিনি অর্থনৈতিক খাতটাকে পরিপূর্ণভাবে ঘুরিয়ে আনার জন্য একটা রিঅর্গানাইজড যে প্ল্যান করেছেন, সেই প্ল্যানের ভিতর থেকে কিন্তু মানুষ আস্থা এসেছে যে না, এই সরকার আমলে ইনভেস্ট করা যায়, এই সরকার আমলে আমার ফান্ড লুটপাট হয়ে যাবে না। এ কারণেই কিন্তু অর্থনীতির চাকাকে আমরা শক্তিশালী করতে পারার কারণেই কিন্তু আমাদের যে রিজার্ভটা, সেই রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে। শুধু এখানে বৃদ্ধি পাওয়া না, অর্থনীতিতে একটা সমৃদ্ধ অবস্থা আসছে, মানুষের জীবনের মান বেড়েছে, মাথা পিছু আয় বেড়েছে। আপনি দেখবেন পুষ্টিকর খাবার খাওয়া এবং তার সুযোগ হওয়ার কারণে তার কিন্তু এখন গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যুর হার কমেছে, আপনি দেখবেন মায়ের মৃত্যুর হার কমেছে। এভাবে বাংলাদেশকে কিন্তু একটা পরিপূর্ণ জায়গায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের যে ক্যাপ্টেন, রাষ্ট্রের যিনি ম্যানেজারিয়াল দায়িত্বে আছেন, তার সদিচ্ছা এবং অক্লান্ত পরিশ্রম হচ্ছে এর মূল প্রতিপাদ্য বিষয় আমাদের এই জায়গায়। এটাই আমার কাছে প্রাথমিক স্লটে আমার বক্তব্য। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আজকে যারা যুক্ত আছেন এই ভোরের পাতা সংলাপে এবং এখন যারা যুক্ত হচ্ছেন তাদের জন্য আমরা বলছি যে ভোরের পাতা সংলাপের এটি 19তম সংলাপ, এবং এর পরিকল্পনা ও নির্দেশনায় ডক্টর কাজী এরতাজা হাসান, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা ও ডেইলি পিপলস, এবং সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য ধর্ম বিষয়ক উপকমিটি এবং পরিচালক FBCCI। আমরা অগ্রণী ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের কাছে যাব, তার বক্তব্য শুনবো। আমরা দেখেছি যে এই রিজার্ভের যে পজিশন, যে $35.33 বিলিয়ন যেটি হয়েছে, এই হওয়ার থেকেই আমরা একটা জিনিস দেখেছি যে এই অর্থ বছরে, বর্তমান যে চলমান অর্থ বছরে, এটি অর্থ বছরের মাঝামাঝি সময় আমরা দেখেছি যে সরকার ব্যাংক থেকে 80,000 কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। এবং আমার কাছে যে পরিসংখ্যান আছে, 31শে মে তারিখে সরকারের এই ঋণের পরিমাণ, ব্যাংক ঋণের পরিমাণ কমে গেছে এবং এটি 62,970 কোটি টাকা এসেছে। তার কারণ হয়েছে যে যখন বিদেশ থেকে আমাদের এই ফরেন কারেন্সিগুলো এসেছে, তখন সরকার ঋণ গ্রহণ না করে বরং ব্যাংকে তার ঋণগুলি পরিশোধ করেছে। এর ফলে হয়েছে, আমরা মনে করি যে বেসরকারি খাতে ঋণ গ্রহণের সুযোগ হয়েছে। আপনি এই আমাদের যে রিজার্ভ বৃদ্ধি বা এই অনন্য উচ্চতার রিজার্ভটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন আহমদ সাহেব। আপনি
যখন সচিব ছিলেন, তথ্য সচিবে আপনি অত্যন্ত দক্ষতার সাথে আপনার পারফরমেন্স দেখিয়েছেন। আজকেও আপনি সুন্দরভাবে সঞ্চালন করছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই ভোরের পাতা সংলাপ আয়োজন করার জন্য যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং আই ফিল অনার্ড যে আজকে মাননীয় যে মন্ত্রী মহোদয় এসছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, উনি অত্যন্ত যোগ্য একজন মন্ত্রী, একজন ভালো বক্তা, একজন ভালো আইনজীবী এবং হোয়াট নট। উনি অনেক গুণে গুণান্বিত। ও এরকম গুণান্বিত একজন ব্যক্তিত্বের পাশে আমাকে আলোচনায় আনার আমি খুবই স্মল ফ্রাই। আমি খুব একটা মনে হয় যে এটা আমার প্রতি অনেকটা অবিচার। তারপর আমি চেষ্টা করব, আমি যতটুকু বুঝি। আমার সাথে রয়েছেন অত্যন্ত একজন প্রতিভাশীল এন্টারপ্রেনার, ডিসিসিআই এর সম্মানিত সভাপতি মহোদয়, যাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আমরা দেখে থাকি। আমাদের সাথে হয়তো আবার আসছেন, জয়েন করছেন ডক্টর মজিদ স্যার। উনি একসময় ব্যাংকিং অর্থ মন্ত্রণালয় ছিলেন, এনবিআর চেয়ারম্যান ছিলেন। উনি অত্যন্ত দক্ষ একজন প্রাজ্ঞ সচিব। আমি আশা করি যে আমি বাদে সবারই ইনভলভমেন্টে, সবার পার্টিসিপেশনে এই আলোচনাটা খুবই প্রাণবন্ত হবে। এবং আমি একটু 30 সেকেন্ড সময় নেই, সেটা হলো অগ্রণী ব্যাংকের বিপন্ন অবস্থা থেকে এটাকে ঘুরিয়ে দাঁড় করাবার যে যোগ্যতা আপনি দেখিয়েছেন, তাতে আপনি বাদ দেন, আপনি সহ। আমি বিনীতভাবে আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আমার বিনম্র শ্রদ্ধা আপনার প্রতি। আসলে আপনি কিছুটা বলেছেন, বাট এটা আমি মনে করি স্যার, এটা আমার 13,000 কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য। যদি কৃতিত্ব হয়ে থাকে, এটা প্রাপ্য আমাদের সম্মানিত পর্ষদ এবং যার নেতৃত্বে রয়েছেন দেশের বিজ্ঞ প্রাজ্ঞ একজন অর্থনীতিবিদ, রিসার্চার ডক্টর জাহিদ বব, এবং আপনাদের সবারই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী এবং গভর্নর স্যার, সচিব মহোদয় থেকে সবারই কিন্তু ব্লেসিংস। তো স্যার, আমি প্রথমেই আমার আলোচনার আগে আমি মনে হয় যে আমি একটু শ্রদ্ধা জানাতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি না হলে আজকে আমরা এই জায়গায় বসতাম না, আমি এমডি হতে পারতাম না, যিনি আমাকে বললেন। তার জন্মশতবার্ষিকী এই বছর আমরাও খুব আড়ম্বর এটা পালন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমরা নিতে পারি নাই। তারপরেও তারই কিন্তু দেওয়া নাম অগ্রণী ব্যাংক। স্বাধীনতার পর হাবিব ব্যাংক এবং কমার্স ব্যাংক যখন এক হয়ে যায়, এটা রিনেম করার যখন প্রশ্ন ওঠে, তখন কিন্তু উনি এটাকে নাম দিলেন অগ্রণী ব্যাংক। এটা খুবই মাহাত্ম্য। আপনি দেখবেন সোনালী জনতা, সবই কিন্তু একটা অর্থবহ নাম। যেহেতু আলোচনা এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু এই নামটা কিন্তু জাতির পিতা দিয়েছিলেন। আমরা এই দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে অগ্রণী ব্যাংকের দায়িত্ব নেওয়ার পরে, আমরা কিন্তু জাতির পিতার সেই যে এক্সপেকটেশন, অগ্রে থাকতে হবে, আমরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি। স্যার যেটা বললেন, আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধু কর্নার, যেটা আমরা পায়োনিয়ারিং একটা অ্যাক্টিভিটি, এটা সারা বাংলাদেশে বিদেশেও প্রচলন হচ্ছে। আমি স্যার আমার আলোচনার প্রারম্ভে আমি আল্লামা আলী কাজমি, ব্যাংকিং জগতে কিংবদন্তি, তার পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এই করোনার যারা নিহত হয়েছেন, আমার ব্যাংকের দুজন আলাউদ্দিন এবং মালিক অফিসার সহ যারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, সবার স্মৃতি, সবার পূর্ণ আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। এবং যারা অসুস্থ আছেন, যারা করোনা যুদ্ধে লিপ্ত, তারা যাতে খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করতে পারেন। এবং আশার কথা যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন কর্তা ব্যক্তি বলেছেন যে দুর্বল হয়ে যাচ্ছে এই ভাইরাসটি, আমরা সেইটা আশাটাই করি, তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে আরোগ্য লাভ করুন। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার একটু বক্তব্য আমি দিতে চাচ্ছি। যে $35 বিলিয়ন একটা রিজার্ভ, সত্যিকার অর্থে কিন্তু আমাদের মতো দেশে একটা সত্যি স্বস্তিকর একটা বিষয়। একটা দেশের রিজার্ভ ধরেন 3 মাসের ইম্পোর্ট বিলের যতটুকু সমকক্ষ, তাহলে কিন্তু চলে। আজকে আমাদের যে রিজার্ভটা, এটা প্রায় 7.5 মাসের ইম্পোর্ট বিলের সমান। আজকে অনেকেই বলেন
যে কোভিড এসছে, মরণ বিধি এসছে, সবাই একটা প্যাসিমিস্ট একটা ধারণা ভাব আসছে। এবং জাতির পিতার যোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, উনি প্রথম দিন থেকেই কিন্তু যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, বীরের জাতি বলে আমাদেরকে মোটিভেট করতেছেন এবং যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে চলতে হবে, কিভাবে এই কোভিডকে, কিভাবে এই রোগকে প্রতিহত করতে হবে। আমি মনে করি না যে কোনো রাষ্ট্রপ্রধান এরকম কাজ করছেন। এবং একটার পর একটা প্রণোদনা, আমি সত্যিকার আশ্চর্য হই যে একটার পর একটা যখন না চাইতেই বৃষ্টি, আমাদের মাননীয় ডিসিসি সম্মানিত সভাপতি এসছেন, বিজনেস কমিউনিটি উনি রিপ্রেজেন্ট করেন। আমি মনে করি না যে বিজনেস কমিউনিটিও এত আশা করেছিল। প্রথম যে কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল তখন মনে হলো তখন 1% জিডিপি 1% কম ছিল, অনেকে মনে করেছে যে এটা তো খুব কম হয়ে গেল, এটা মিনিমাম আরো 1% বেশি হওয়া উচিত। আজকে কিন্তু প্রায় 5%, 4% মতো হয়ে যাচ্ছে। আমি মনে করি এই যে কোভিডের মধ্যে দেখেন বাজেট ডেফিসিট, সিঙ্গাপুরের মতো দেশে তারা 15.4% কিন্তু জিডিপির বাজেট ডেফিসিট করেছে। সেখানে আমরা যদি আজকে বেশি করা হতো কোনো আশ্চর্য হতো না। তারপরে কিন্তু সরকার, আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় যোগ্য অর্থমন্ত্রী, তারা কিন্তু 6% মধ্যে রেখেছেন বাজেট ডেফিসিট। কিভাবে তারা চাচ্ছেন যে ডেফিসিট ফাইন্যান্সিং করেও যাতে দেশের ইকোনমিকে বুস্ট করা যায়। আমাদের এই যে $35 বিলিয়ন রিজার্ভটা এসছে, এটা একটা বুন। আমি মনে করি যে এই যে ব্লেসিংস ইন ডিসগাইজ, আমরা মনে করি সব সময় হতাশা, করোনা আমরা অনেক কিছু ক্ষতি করলো, এইটা করলো সেই করলো। আমি মনে করি যে করোনার একটা আশীর্বাদ হচ্ছে আমাদের $35 বিলিয়ন রিজার্ভ। কেন আশীর্বাদ? যে আমাদের ইনপুট কমে গেছে, আমাদের ফরেন যারা রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু বেশি করে টাকা পাঠাচ্ছে। এবং এই সত্যিকার আশ্চর্যজনক হলো যে এই যে গত শেষ দিকেও কিন্তু একদিনেই প্রায় $45 মিলিয়ন চলে এসছে। এবং আপনার হয়তো এটা অগ্রিম বলা হচ্ছে, বাট আমার এটা বলা ঠিক হবে কিনা, আপনারা ইউ উইল বি জাস্ট সারপ্রাইজ যে উইদিন এ কাপল অফ ডেজ আমার 30th এর মধ্যেই কিন্তু হয়তো $1 বিলিয়ন আমাদের অ্যাড হবে, আমাদের ক্রাউনে আরেকটা পালক হয়তো যুক্ত হবে। তো আমরা মনে করি let us enjoy our activities, এটাকে আমরা সেলিব্রেট করতে হবে, let us celebrate। আমরা এই এত কিছু খারাপের মধ্যে, এত দুঃসময়ের মধ্যে এই যে একটা রে অফ হোপ আমরা দেখছি, এটাকে কিন্তু আমি মনে করি বাঙালি বীরের জাতি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন বাঙালি বীরের জাতি, এই বীরের জাতি কিন্তু একটা ম্যানিফেস্টেশন যে আমরা কঠিন এই ক্যালামিটির মধ্যে, আমাদের ক্যাটাস্ট্রফির মধ্যে, আমাদের দুর্যোগের মধ্যে আমরা কিন্তু অনেক ভালো কাজ করতে পারি। তো আমি মনে করি যে আজকে যে যোগ্য নেতৃত্ব আমার রয়েছে, আমাদের প্রবাসী ভাইরাও তারাও খুব দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখাচ্ছেন। এবং আমরা জাতির পিতার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা অ্যাপ আমরা প্রচলন করেছিলাম। সেটা আমরা যেহেতু একটা সেই আরম্ভটা একটু কম হয়েছিল, ফলে আমরা বেশি প্রচার করতে পারি নাই। আমরা সিঙ্গাপুরে আমাদের এক্সচেঞ্জ হাউস আছে, ওখানে আমরা ওই 100তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা অ্যাপটা আমরা প্রচলন করেছি। এবং ওটার ফলে তখন তো কোভিড এত বড় এত পারভেসিভ হয় নাই, ওটার ফলে কিন্তু একজন ওয়ার্কার ভাই, এনআরবি ভাই, তিনি আমার ব্যাংকে আমার এক্সচেঞ্জ হাউসে আসা লাগবে না, ওনার ডর্মে থেকে, ওয়ার্ক স্টেশনে থেকে, ইভেন এখন আপনারা জানেন যে সিঙ্গাপুরে কিন্তু আমাদের বাঙালি ভাইদেরকে ক্রুজ শিপে রাখছে। ক্রুজ শিপে রেখে সে ঈদের সময় ক্রুজ শিপে টাকা পাঠাবে কিভাবে? দেখেন, এই অ্যাপটা না হলে কিন্তু সে টাকা পাঠাতে পারতো না। আমরা কিন্তু একটা টাইমলি একটা কাজ করেছি এই জাতির পিতার 100তম জন্মবার্ষিকী সেলিব্রেট করার জন্য, ওই অ্যাপটা আমরা প্রচলন করেছি। আজকে এই অ্যাপের ফলে কিন্তু সে ক্রুজে থেকে কিন্তু টাকা পাঠাতে পারছে। এটা কিন্তু বিশাল আমি মনে করি একটা অ্যাচিভমেন্ট। এই জন্য বিদেশে আমরা সব দেশেই কিন্তু এই অ্যাপ আমরা প্রচলন করব। এবং আমি আশা করি যে রেমিটেন্সের যে ধারা এটা আরো বেগবান হবে। আমরা আমাদের চ্যালেঞ্জ আসছে, কিন্তু এই চ্যালেঞ্জের দিকে না তাকিয়ে বরং আমরা চ্যালেঞ্জটাকে কিভাবে, আমরা যেমন দেখুন সিঙ্গাপুরে তাদের বাজেটের নাম দিয়েছে ফোর্টিটিউড বাজেট। ওরা বলেছে যে স্ট্রেংথ এগেইনস্ট অ্যাডভার্সিটি, তারা কিন্তু এভাবে চ্যালেঞ্জ করে নিয়েছে।
আমাদের বাজেটও কিন্তু বলা হয়েছে সমস্যা উত্তরণের বাজেট এবং রোডম্যাপ। তা আমি মনে করি যে আমাদের নেতৃত্ব অত্যন্ত যোগ্য তার পরিচয় দিচ্ছেন। আমি আশা করি যে আমাদের যে আজকে $35 বিলিয়ন রিজার্ভ সত্যিকার অর্থে একটা প্রশংসাজনক একটা অবস্থান। আমরা যদি সব ক্ষেত্রে আমাদের যার যার দায়িত্ব যদি আমরা পালন করি, আজকে যেমন মাননীয় মন্ত্রী যেভাবে উনি অত্যন্ত যোগ্যতার সাথে অত্যন্ত সৎ একজন প্রাজ্ঞ দক্ষ একজন সরকারের একজন প্রতিনিধি, আপনি আপনার সময় করেছেন আমাদের বিজনেস সবাই যদি আমরা কমিউনিটির সব যে লেভেলে আমরা যদি আমাদের কাজগুলো করি, আমি মনে করি যে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, জাতির পিতার যোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন যে উন্নত দেশ, ডিজিটাল বাংলাদেশ, আমরা মনে হয় খুব বেশি অপেক্ষা করা প্রয়োজন। ধন্যবাদ জনাব শামসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অগ্রণী ব্যাংক। অত্যন্ত দক্ষতার সাথে আপনি ব্যাংক পরিচালনা করছেন এবং এদেশের অর্থনীতি ব্যাংকিং সেক্টরে আপনি স্মরণীয় হয়ে থাকবেন, এটি আমরা প্রত্যাশা করি। কোভিড-19 যে সমস্ত ফ্রন্টলাইন যোদ্ধা, চিকিৎসা কর্মী, আপনার পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা অন্যান্য বাহিনী, প্রশাসন, এনজিও কর্মী এবং আমরা অ্যাক্টিভ রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধি যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, দিন রাত পরিশ্রম করছেন, তাদেরকে আজকের এই সংলাপের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে এই সকল যোদ্ধার যিনি নেতৃত্ব দিয়ে চলছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী শেখ হাসিনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আপনারা শুনেছেন যে উনি কয়েকদিন আগে একটা কথা বলেছেন, সাহস করে ঘুরে দাঁড়ান, আধার কেটে যাবে। সেই সাহস করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। যে নেত্রী বঙ্গবন্ধুর সাহস সাথে নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শকে সাথে নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ করার জন্য নিরলে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা সেই 7-8 বছর একেবারে কন্টিনিউয়াস আমরা যে প্রবৃদ্ধি 7-8-এ আমরা চলে গিয়েছি এবং এবছরও আমাদের প্রবৃদ্ধি 8.2 এলো। হয়তো বাস্তবতার কারণে আমাদের সংশোধন করতে হয়েছে এবং আপনারা দেখবেন যে আগামী 3 বছরের যে প্রজেকশন দেওয়া হয়েছে তাতে আমরা আগামী অর্থ বছরে 8.2, তারপরের বছর 8.3 এবং 8.4 এই প্রজেকশন দেওয়া হয়েছে। কতখানি সাহস, কতখানি ধৈর্য, কতখানি কনফিডেন্ট থাকলে একজন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের নেতৃত্ব দিতে পারেন, এই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন। তিনি আমাদের 95,000 কোটি টাকা এই সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ দিয়েছেন। তিনি এই কোভিড-19 সহ আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয় 41,000 কোটি টাকা এবং রিজার্ভ 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এরপরও বলেছেন আরো 2টি বড় প্রকল্প আমরা এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় গ্রহণ করা হয়েছে, সেটির থেকেও সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ মানুষের সুরক্ষার জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি করে যাচ্ছেন। আজকে এই অর্থনৈতিক যে চাকা যেটি স্তব্ধ হওয়ার মতো একটি পজিশনে চলে এসেছিল প্রথম 3 মাসে, এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনায়, তার যে প্রণোদনা প্যাকেজ এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি যে নির্দেশনা দিয়েছেন, স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করেছেন, 31 দফা যে নির্দেশনা দিয়েছেন, তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা দেখেছি এদেশের অর্থনীতি, এদেশের ব্যবসা বাণিজ্য এবং মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমি সবার প্রতি অনুরোধ করব আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করে, স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা যেন আমাদের কাজগুলি করি। তো আমাদের পরের আলোচক হিসাবে আমার উপস্থিত আছেন আমরা জনাব শামস মাহমুদ, সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যিনি অত্যন্ত দক্ষতার সাথে তার প্রতিষ্ঠানকে ডিসিসিআই কে পরিচালনা করছেন। তার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে বা তার সাথে আমরা শেয়ার করছি যে রেকর্ড রিজার্ভ এবং এই যে বাংলাদেশের এই যে অর্থনীতি, বাংলাদেশের যে শিল্প, এই ক্ষেত্রে কিভাবে পজিটিভ এই ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ নাসির সাহেব। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয় রেজাউল করিম সাহেব, আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব শামসুল ইসলাম সাহেব, অগ্রণী ব্যাংকের সিইও ডক্টর আব্দুল মাজিদ সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান এনবিআর,
এবং আছে সঞ্চালক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর যারা আমাদেরকে জয়েন করেছেন ফেসবুকে আজকে, ভোরের পাতার যত গ্রাহক আছে যারা দেখছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো শুরুতে আমি যেটা বলতে চাই ওটা হলো যে রেজাউল করিম সাহেব একটা কথা বলেছে যে আমরা যারা ৭১ সালের পরে যাদের জন্ম, আমাদের জন্য কিন্তু বঙ্গবন্ধু একটা বড় একটা জিনিস। আজকে যে আমি আমার পজিশন এখানে যে বসে কথা বলতে পারছি, এটা কিন্তু ওনার জন্য আমি পাচ্ছি। সো আমরা কিন্তু বাই নেচার দ্য ইউথ অফ বাংলাদেশ, আজকে আমরা যারা যুব সমাজ বাংলাদেশের, আমরা একটু আলট্রা ন্যাশনালিস্টিক। আমাদের মধ্যে একটু ন্যাশনালিজম একটু কাজ করে, মুক্তিযুদ্ধের চেতনা কাজ করে। আমরা যখন সব সময় ধরেন কোনো দিক নির্দেশনা খুঁজে পেতে চাই, অথবা যখন হারিয়ে যায়, কোনো বাধার সম্মুখীন হই, তখন আমরা চিন্তা করি যে এই সামান্য সময় আমরা যদি মানে কি করব, নিজের গতি যদি নিজেরা না বের করে ফেলতে পারি, তাহলে ৭১ সালে যারা যুদ্ধ করেছিল ওনারা কিভাবে করেছিল, এই কোয়েশ্চেন গুলো কিন্তু চলে আসে এখানে। তো আর আরেকটা হলো যে আমি জানি না যে এটা অনেকে জানে না, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আমাদের সাথে কিন্তু বঙ্গবন্ধুর একটা সম্পর্ক আছে। আমরা আমাদের তৎকালীন সভাপতি ১৯৭১ সালে মতিউর রহমান সাহেব, উনি প্রথম ক্যাবিনেটের মন্ত্রী সবাই ছিলেন। উনি কিন্তু প্রথম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথম বাণিজ্যিক চেম্বার পুরো বাংলাদেশে, যারা ১৯৭১ সালের 26 ফেব্রুয়ারিতে আমরা ৬ দফা আন্দোলনের সাথে সম্মতি জানিয়েছিলাম। আমরা একটা রিসেপশন দিই সংসদ ভবনের, এখনকার যে সংসদ ভবনের সামনে, তৎকালীন সব লেজিসলেটিভ অ্যাসেম্বলির সব সদস্যদেরকে। আর আমরা বঙ্গবন্ধুকে ওই দিন আমরা অ্যাড্রেস করে, ওনাকে প্রধান অতিথি করে আমরা বলেছিলাম ৬ দফার সাথে আমরা একত্রতা প্রকাশ করছি। কারণ আমাদের যদি ইকোনমিক এমানসিপেশন না হয়, কারণ এখানে যে মেইন যে জিনিসটা ছিল ইকোনমিক এমানসিপেশন। আর এই মুজিব জন্মশতবার্ষিকীতে আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা এটা কিভাবে উদযাপন করব, সমস্ত ব্যবসায় সবাই একসাথে এসে কেমন করে এটাকে সেলিব্রেট করব। তারপর যে করোনা যখন শুরু হলো, তখন আমাদের মধ্যে কিন্তু একটা কি বলবো, মানে একটা আধারের মতো নেমে আসছিল, কারণ আমরা বুঝছিলাম না যে এটা কেমনে করে করবো। আজকে যে এই মাইল ফলক, এই রিজার্ভ যে আমরা ক্রস করেছি $35 বিলিয়ন, এটা কিন্তু একটা সিম্বলিক বলবো, একটা প্র্যাকটিক্যাল, বাস্তবিক একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করেছি। এই ৬ দফার সাথে কিন্তু এটা রিলেটেড। আমরা নিজেদের থেকে আমাদের নিজেদের আমরা যারা বাংলাদেশে আছে, আমাদের নিজেদের অর্জনে কিন্তু আমরা এই রিজার্ভটা এই মাত্রায় নিয়ে যেতে পেরেছি। আর শামসাব যেটা বললো, আমি আশা করি যে আরো $1 বিলিয়ন রিজার্ভ এখানে অ্যাড হবে ইনশাল্লাহ। তো এগুলো সবকিছু নিয়েই আমরা আশা করছি যে এই বছরটায় আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, এই করোনা পরের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য কিভাবে নিজেদেরকে পুনরুদ্ধার করব, কিভাবে অগ্রসর করব, এই বছরটা আমরা নিজেরাই বেসরকারি খাত নিজেরাই আমরা এর থেকে বের হয়ে আসবো। আর এটাই হবে মুজিব জন্মশতবার্ষিকীর সবচেয়ে বড় সেলিব্রেশন, যা আমরা নিজেদের থেকেই আমরা নিজেরাই আমাদের নিজেদের দিক নিজেরাই ঠিক করে নিব। আর এখানে তো সরকার আছে আমাদের সাথে। সরকার কিন্তু আপনি দেখেন যে যখন করোনাটা হলো, আমার মনে হয় বাংলাদেশ সরকার ৭ দিনের মধ্যে ডিক্লেয়ার করেছিল। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট রিয়াকশন, এটা নিজের রিয়াকশন ছিল। আর এখানে অনেকে অনেক কথা বলতে পারে যে এখানে এটা বরাদ্দ দেওয়া হয় নাই, এখানে ওটা বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু এটা কিন্তু নতুন একটা পরিস্থিতি। আমরা কিন্তু এটা এমন না যে এটা আগে এরকম সবসময় হয়ে এসেছে, একটা প্রেসক্রিপশন আছে, ওই প্রেসক্রিপশনটা ফলো করে আমরা দিলে আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক থেকে দিক নির্দেশনা দিচ্ছে, এটা চেঞ্জেস আসছে, এটা অ্যাডাপ্ট করছে। আর যে সাম্প্রতিক যে বাজেট যেটা দেওয়া হয়েছে, এখানে একটা কোয়েশ্চেন চলে আসছে ডেফিসিট বাজেট। এখন ডেফিসিট বাজেট ইজ নট দ্য ম্যাটার অফ কোয়েশ্চেন এখানে, কারণ একটা স্টেবিলাইজিং বাজেট, করোনার পরিস্থিতি পরের পরিস্থিতিতে ব্যবসা কিভাবে স্টেবিলাইজ হবে, আমাদের আগের যে গ্রোথ ছিল ওই গ্রোথ কেমন করে আমরা আগে ফিরে পাবো, এটাই ছিল এই বাজেটের মূল লক্ষ্য। এখানে সেফটি নেট দেওয়া হয়েছে, এখানে মানুষকে কেমন করে যাতে সবাই ঠিক করে থাকতে পারে, যাতে কষ্ট না হয়, এইগুলাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটাকে আমরা সাধুবাদ জানাই। আর ডেফিসিট বাজেট যাই হোক, এই যেমন এই যে আপনার যে এই রিজার্ভ যে বাড়লো, এই বৈদেশিক মুদ্রা যে আসলো, এটা কিন্তু ফ্যাক্টরিং করলে, আপনি যে ফ্যাক্টরিং করেন, এটা কিন্তু অলমোস্ট ডেফিসিট কিছুটা না কিছু কভার করে ফেলবে। তারপরে আমরা যদি এটা অর্থনৈতিক চাক্কা যদি ঘুরতে থাকে,
আর এটা কিন্তু বেসরকারি খাতে কিন্তু এটাকে আমরা এই ডেফিসিটটাকে ওভারকাম করব। তো এইসব সব দিকে আমি বলবো যে এই বাজেট খুবই প্রো পিপল একটা বাজেট দিয়েছে, প্রো বিজনেস একটা বাজেট দিয়েছে। আর বৈদেশিক রিজার্ভের যে কথা বললেন যে আমাদের এক্সপেক্টেড যে ভাইরা আছে ওনারা যে টাকাগুলো পাঠাচ্ছে আমাদেরকে, এটা কিন্তু আমরা যদি দেখি ওভারঅল একটা পিকচার যদি দেখি বাংলাদেশের, আমাদের বাংলাদেশে কিন্তু একটা সাইক্লিক ইকোনমি ফলো করি আমরা। আপনাদের রপ্তানির দিকে একদিকে যখন রপ্তানি হয় টাকাটা কিন্তু ইন্টারনাল ইকোনমিতে ইনজেকশন হয়, যেটা ঘুরতে থাকে, এখানে কনজাম্পশন বাড়ে। আর বাইরের থেকে যখন ওনারা যখন টাকা পাঠায় বাংলাদেশে, এটা কিন্তু এসএমই খাত, স্পেশালি এসএমই খাতে একটা বড় একটা অবদান রাখে কেমনে? যেমন আপনার আমি একটা উদাহরণ দিতে চাই, রিয়েল এস্টেট খাত। রিয়েল এস্টেট আপনি দেখবেন বাংলাদেশের জিডিপি 20% অবদান কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের। এই রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু অলমোস্ট 120টার উপর এসএমই আর ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি ইনভলভ, along with big business, যেমন সিমেন্টের কোম্পানি, রডের কোম্পানি, কাঠমিস্ত্রি, তারপরে যারা ছোট ব্রিকফিল্ড, বালি যারা সাপ্লাই করে, তারপরে যারা রং করে, রঙের মিস্ত্রি, পেইন্ট ইন্ডাস্ট্রি, এরা সবাই সম্পৃক্ত আছে। তো বাইরে থেকে যখন একটা প্রবাসী যখন টাকা পাঠায় বাংলাদেশে, এটা কিন্তু আমরা ঢাকার বাইরে যখন যাই, ওখানে যে ধরেন বাসা বানানো, তারপর যে কাজগুলো হয়, এটা কিন্তু ওনাদের টাকা দিয়ে কিন্তু ওনারা এটা লোকাল ইকোনমিতে ইনজেক্ট করে। যখন লোকাল ইকোনমি ইনজেক্ট করে, ওখানে কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার কিন্তু মানুষের একটা জীবিকার একটা পথ চলে আসে। তারপরে এদের এই টাকা দিয়ে কিন্তু যেমন লোকাল যে ব্র্যান্ড গুলো আছে, যেমন ওয়ালটন বলেন, মাই ওয়ান টিভি বলেন, মিনিস্টার টিভি বলেন, এগুলা কিন্তু এনারা কিন্তু কিনছে। এনারা কিনে কিন্তু আবার যেটা করে যে এখানে লোকাল ব্র্যান্ডিং এর একটা ইন্ডাস্ট্রি ওনারা কিন্তু জন্ম দিয়েছে ইনডাইরেক্টলি, যেটা আজকে আমরা এক্সপোর্ট করার কথা চিন্তা করছি। তো বাইরের যে প্রবাসী এনারা যারা আছে, এনারা যে টাকাগুলো দিচ্ছে, এটা কিন্তু খুব বড় একটা অবদান রাখে যে কোনো মানে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে এবং এসএমই ক্ষেত্রে তো বলবোই। তারপরে রিজার্ভের কথা চিন্তা করে যদি আমি বড় ইন্ডাস্ট্রির কথা বলি, এখানে আজকে আমি লোন নিতে পারছি, ধরেন ফরেন কারেন্সি লোন অ্যাভেল করতে পারছি, এটা কিন্তু ওনাদের জন্য। তারপরে কয়দিন আগে কিন্তু ডলারের রেট ছিল, এক্সচেঞ্জ রেট, এখানে শাম সাহেব আছে, উনি আমার থেকে ভালো বলতে পারবে, 88 টাকার উপর চলে গেছিল। কার্ব মার্কেটে এটা 92 টাকা উপর, 93 টাকা উপর চলে গেছিল। আজকে কিন্তু ওটা আবার নেমে আসছে 84, 85-এ চলে আসছে। এটা কিন্তু এনাদের জন্য। তো এনারা কিন্তু যে স্টেবিলিটি দিচ্ছে এই বেসরকারি খাত একদিকে, এবং এই প্রবাসী যারা আছে এনারা যে স্টেবিলাইজ যে করলো এই সময়, তো এটার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ওনাদেরকে, ওনাদের এই অবদান যেটা আমাদের দেশের প্রতি দিয়েছেন। আর ওনারা কিন্তু টাকাটা বাইরে রাখতে পারতো, ওনারা কিন্তু টাকাটা বাইরে রাখেনি, ওনারা টাকাটা বাংলাদেশে পাঠিয়েছে, যেটা দেখায় যে ওনাদের দেশের প্রতি যে টান, আমাদের এই সময় আমাদেরকে যে ওনারা টাকাটা পাঠিয়ে যে হেল্পটা করেছে, এটার জন্য আমি ওনাদেরকে আসলে মানে ঢাকা চেম্বারের তরফ থেকে থ্যাংক ইউ বলতে চাই। ধন্যবাদ শামস মাহমুদ। আমরা দেখেছি যে বাংলাদেশের সকল প্রাকৃতিক দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সময় মানুষের পাশে থেকে নির্দেশনা দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। উনি দিতে পেরেছেন এই জন্যই যে উনি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর জন্য আজকে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক অর্থ। বঙ্গবন্ধু আর 3.5 বছরের শাসন আমলে আর তার কর্মকালে তিনি অর্থনীতির সকল পাটাতন, সকল ভিত্তি আজকে স্থাপন করে গিয়েছেন। আপনারা জানেন আজকে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আমরা যেটা করছি, সেই বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্রও কিন্তু তিনি করে গেছিলেন। অর্থাৎ উন্নয়নের সকল পাটাতন উনি করে গিয়েছিলেন। তার সাহস, তার দৃঢ়তা সবকিছু সাথে নিয়ে, তার আদর্শকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি সব সময় আমাদের সাহস জুগিয়েছেন। আমফানের মতো দক্ষিণ অঞ্চলে এবং আমাদের উত্তরাঞ্চলে যে ঘূর্ণিঝড় বয়ে গেল, যেটা 1100 কোটি টাকা ক্ষতি হয়েছে, সে সময় উনি পরম ধৈর্যের সাথে, একদিকে আমফান একদিকে করোনার, এই দুটির মধ্যেও উনি অত্যন্ত দৃঢ়তার সাথে, মানবিকতার সাথে এদেশের মানুষের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের প্রতি আস্থা, জনগণের প্রতি আস্থা, সেটি আছে বলেই আজকে বিশ্ব ব্যাংক, যারা একসময় বাংলাদেশকে বলেছিলেন তলাবিহীন ঝুড়ি, তারা আজকে লোন দিয়েছে,
আপনারা জানেন স্পেশাল ইকোনমিক জোনে মুজিব শিল্পনগর, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সৃজনের জন্য 19 জুন 2020 তারিখে তারা $500 মিলিয়ন বরাদ্দ করেছে। আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন যেগুলি আছে আমরা 100টি করেছি, এর মধ্যে 17টি আমরা এ পর্যন্ত কার্যকরী করতে পেরেছি। আমরা যদি 100টি কার্যকরী করতে পারি তাহলে আমরা যে এই রিজার্ভ ফান্ড বৈদেশিক মুদ্রা যে অর্জন সেটি আমরা করতে পারবো। আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যে তেলের দাম কমে যাওয়ায় এবং বিভিন্ন কারণে আমাদের কর্মীরা বিভিন্ন দেশ থেকে ফেরত আসছে, এটির সাথে আমাদের যে সম্ভাবনার দ্বার খুলেছে এই কোভিড-19 সেটিও আমাদের খেয়াল রাখতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে আপনারা দেখেছেন টেলিভিশনে এসে যে পর্তুগালে আমাদের যারা কর্মীরা আছে তারা কৃষিকাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে, ইটালিতেও তারা কাজ করছে। এই যে ইউরোপের যে দেশগুলি আছে যেখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের ইকোনমি তছনছ হয়ে গেছে, সেই সমস্ত জায়গায় আমরা যদি আমাদের এই যে কৃষি খাতের শ্রমিককে পাঠাতে পারি তাহলে কৃষি খাতের শ্রমিকের কথা এই জন্য বলছি যে আমাদের দেশে প্রচুর কৃষি ডিপ্লোমা আমাদের রয়েছে এবং 15 থেকে 1 মাসের যদি আমরা প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ দিয়েও যদি আমরা তাদেরকে পাঠাতে পারি, সেমি স্কিল করে পাঠাতে পারি, তাহলেও কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা সেখান থেকে অর্জন করতে পারবো। আমরা বিভিন্ন দেশের যে শুল্কমুক্ত সুবিধা সেটিও আমরা কাজে লাগাতে পারবো। এটার জন্য আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যাগ্রেসিভ ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমরা যে অ্যাগ্রেসিভ ইকোনমিক যে ডিপ্লোমেসি সেটি আমাদের করতে হবে। নর্মাল যে আমাদের মিশনগুলি আছে তাদের উপর বসে ভরসায় থাকলে হবে না। আমি মনে করি যে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেটি ঠিক করে দেবেন, বাণিজ্য মন্ত্রী আছেন, বাণিজ্য উপদেষ্টা আছেন, তারা এটি ঠিক করবেন। এটি আমাদের অ্যাগ্রেসিভ আমাদের এই মার্কেটিং আমাদের এখানে করা প্রয়োজন আছে। তাহলে আমরা মনে করি যে আমরা এই জায়গাটায় যেটি আমাদের শর্টফল হওয়ার চিন্তা ভাবনা করছি ম্যান পাওয়ারে, সেটি আমরা কাজে লাগাতে পারবো। এবং সেক্ষেত্রে আরো একটি বলবো যে যদি আপনি প্রয়োজন মনে করেন সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে আপনি পাঠাতে পারেন, সরকারের যে মেশিনারি আছে তার মাধ্যমে পাঠাতে পারেন। যদি কোশ্চেন থাকে কোথাও সেখানেও আপনি সেখান থেকে বের হয়ে আপনি স্বচ্ছ প্রক্রিয়ায়, মাননীয় মন্ত্রী যেটি বলেছেন যে এই সরকার স্বচ্ছতায় বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে এই সরকার সোচ্চার, সেই সোচ্চারের একটি অংশ হিসাবে যদি প্রয়োজন হয় তাহলে ভিন্ন প্রক্রিয়ায় নতুন আমরা এই জায়গাগুলি আমরা খুঁজবো। তাহলে আমরা আরেকটি হচ্ছে যে আমরা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পদ্ধতি আমাদের আছে, আপনারা জানেন যে 1947 সালে যে ফরেন কারেন্সি অ্যাক্ট যেটি আছে সেটি সংশোধনের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী গত 9 তারিখে মন্ত্রিসভায় যে নির্দেশনা দিয়েছে তার প্রেক্ষিতে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে যে আমরা এই ট্যাক্স রিফর্ম, এনবিআর কেও দিয়েছে ট্যাক্স রিফর্ম, এবং আমাদের যে যারা বিদেশ থেকে যারা আসে তারা যেন তাদের এই প্রফিটগুলি খুব ইজিলি নিয়ে যেতে পারে, এই সমস্ত রিফর্মের কথা উনি বলেছেন। তো এই যে রিফর্মের কথা বলেছেন সেগুলিও কিন্তু 9 তারিখের পর অনেক দিন হয়েছে। আমি বলবো যে এইখানে আমাদেরকে আবারও বলবো অ্যাগ্রেসিভ হতে হবে। এইখানে কিন্তু জাপান কিন্তু চায়না বা বিভিন্ন দেশ থেকে তাদের যে ইনভেস্টমেন্ট উইথড্র করে নিচ্ছে, সেই জায়গায়ও কিন্তু আমাদের পেনিট্রেট করার জায়গা আছে। সেটি ধরার জন্য ভারত, ভিয়েতনাম তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই জায়গায় কিন্তু সমকক্ষভাবে আমাদের যে প্রস্তুতি নেই, তাহলে বোধহয় আমাদের যে রিজার্ভ যেটি আছে সেটি আরো দ্রুত গতিতে আমাদের আরো উচ্চতায় যাবে। আমরা আমাদের যে সামাজিক সুরক্ষা সহ ব্যবসা বাণিজ্যের যে সমস্ত আমাদের প্রণোদনা দেওয়ার আমরা সেটি দিতে পারবো। আমরা ফিরে যাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় মন্ত্রী, এই যে আস্থা, সরকারের প্রতি যে আস্থা যেটি বিশ্ব সংস্থা এবং আমাদের যারা বিদেশে যারা এই রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা যে পাঠাচ্ছে 2% যে প্রণোদনা, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে এই ইনসেন্টিভ যেটি দিয়েছে সেটির সাথে আর কি গ্রহণ করলে আমরা আমাদের এইটিকে আমরা ডেভেলপ করতে পারবো। এবং আপনার যে সেক্টরটা, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ, যেখানে আমরা পৃথিবীতে একটি ভালো অবস্থানে আছি, আমরা 4র্থ অবস্থানে ছিলাম, হয়তো মাননীয় মন্ত্রী আরো বলতে পারেন, আমাদের ব্লু ইকোনমির যে কাজগুলি আমাদের করা সেগুলি আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনার বক্তব্য চাচ্ছি। দেখুন, আমি কয়েকটা বিষয় বলি। একটা বিষয় হচ্ছে আমাদের ডিসিসির সভাপতি চমৎকার ভাবে শামস মাহমুদ সাহেব যে বিষয়টা বলছেন ওখানে সাপ্লিমেন্ট করে নি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে বাড়ছে, তারা কেন পাঠিয়েছেন আমার কাছে দুইটা জিনিস মনে হয়। একটা হলো তারা সরকারের বিদ্যমান ব্যবস্থার প্রতি আস্থা রেখেছেন যে এখন এখানে পাঠানো যায়, আমার টাকা নষ্ট হবে না। তাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে, ইনসেন্টিভ বোনাসের মতো তাকে টাকা দেওয়া হচ্ছে। আর
তার টাকাটা দেশে বিনিয়োগ করার জন্য তিনি ক্ষেত্র পাচ্ছেন, যে ফরেনাররা এখানে তাদের অর্জিত টাকা ওয়েজ আর্নিংটা ব্যয় করতে চাইলে তাদের সকল ক্ষেত্রে সুযোগ দেয়া হচ্ছে, এবং সেই সুযোগটা কোনো জটিল পরিস্থিতির ভিতর থেকে না, ইজি ওয়েতে, সেজন্য তাদের একটা আস্থা। দ্বিতীয়টা হচ্ছে ডিজিটাল পদ্ধতিটা বাংলাদেশে প্রবর্তন করার সময় অনেক সাহসী করছিল, যে ডিজিটালটাকে এটা খায় না, দেখে না, মাখে। এবং আরো দুর্ভাগ্য যে আমাদেরকে সাইবার কানেকশন বিনা পয়সা দিতে চাইলো, কিন্তু তৎকালীন সাবেক এক প্রধানমন্ত্রী, নামই বলি বেগম খালেদা জিয়া, তাই প্রপারলি বোধহয় অ্যাডভাইস হয়েছিলেন না। তিনি বলেন না, দেশের তথ্যপত্র পাচার হয়ে যাবে, বিনা পয়সায় সাইবার কানেকশন নিলাম না। আর পরবর্তীতে আমাদের কিন্তু টাকা দিয়ে সাইবার কানেকশন নিতে হয়েছে। এনিওয়ে, সেই ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার কারণে এখন কিন্তু মুহূর্তের ভিতর টাকা ট্রানজেকশন করতে পারতেছে ওয়েজ আর্নাররা। তার পরিবার কিন্তু সেকেন্ডের ভিতর তাকে জানাতে পারতেছেন, হ্যাঁ তোমার টাকাটা, পাঠানো টাকাটা এখানে এসেছে, এখানে পৌঁছেছে। এই ডিজিটাল পদ্ধতি হওয়ার কারণে টাকা আসার ক্ষেত্রটা একটা হয়েছে। তৃতীয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেকেই কিন্তু বিদেশ থেকে টাকা পাঠাতেন, এই টাকাটা কিন্তু তার পরিবার তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলত, জমা রাখতে পারত না, কেননা পরিবারের চাহিদাটা অনেক বেশি ছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেকগুলো কর্মকাণ্ডের কারণে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত যাদের পরিবারের সদস্যরা বিদেশে গেছেন, সেখানে আয় করছেন, তারা কিন্তু দেশে পাঠাবার সঙ্গে সঙ্গে তার পরিবারে এই টাকাটা ব্যয় করতে হয় না। এই কারণে তার পরিবার কিন্তু দেশে, ওই যে আমি শুরুতে বললাম যে বাড়ির পাশের একটা বদ্ধ জলাশয়ে মাছের চাষ করে সে নিজে অচল হয়ে গেছে। যে মা বাড়িতে থাকে, ছোট ভাইরা থাকে, বা যিনি বিদেশে তার সন্তানরা থাকে, তারা বাড়িতে কিন্তু এটা হাঁসের খামার করে, মুরগির খামার করে, বা গরুর খামার করে সে বাড়িতে বসে যে টাকা ইনকাম করতেছেন, তার ওই বিদেশ থেকে পাঠানো টাকাটা তাৎক্ষণিকভাবে ব্যয় করে তার চাল ডাল খাবারের প্রয়োজন মিটাতে হয়। আবার অনেকের কিন্তু বাচ্চাদের স্কুলে পাঠানো, স্কুলের বেতন দেওয়া, বই কেনা, বা ওর আসা যাওয়ার খরচ, এগুলো দেওয়ার ক্ষেত্রে বিদেশ থেকে টাকা পাঠাবার সঙ্গে সঙ্গেই তুলে সেই টাকাটা ব্যয় করা লাগতো। এখন শেখ হাসিনা সরকার এমন করে দিলেন যে বিনা বেতনে বাচ্চারা পড়াশোনা করবে, বই কিনতে টাকা লাগবে না, তাদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হবে, তাদেরকে মধ্যাহ্ন ভোজের টাকা পর্যন্ত দেওয়া হবে। ফলে স্কুল পারপাজে বাচ্চাদের জন্য দ্রুত গতিতে যে টাকাটা ব্যয় করার জন্য বিদেশ থেকে পাঠানো টাকা দ্রুততার সঙ্গে তোলা লাগতো, সেইটাও কিন্তু লাগছে না। ফলে এই যে দেশের ভিতরে স্বাবলম্বী করে তোলার কারণে কিন্তু ওই পরিবার, তার পরিবারের সদস্যকে বাইরের থেকে পাঠানো টাকাটাকে দ্রুত ব্যয় করতে হচ্ছে না, এটা কিন্তু রিজার্ভ হয়ে যাচ্ছে। এই রিজার্ভটা যদি তার পরিবার অভাবনটনে থাকতো, বুভুক্ষ অবস্থায় থাকতো, মহা টানাটানির মধ্যে থাকতো, তাহলে কিন্তু ওই টাকা ব্যয় করতে হতো, আমাদের রিজার্ভ কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না, এরকমটা সংশয়। এটা একটা পার্ট। দ্বিতীয়টা হচ্ছে, দেখেন আমার এই সেক্টরে আমি বলবো পোল্ট্রি, ডেইরি, ফিশের সেক্টরের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 80 লক্ষ লোক জড়িত। এই 80 লক্ষ লোকের সঙ্গে প্রক্রিয়াগত কারণে কিন্তু আরো প্রায় 20 লক্ষ লোক জড়িত আছে, অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছে। যারা কমার্শিয়াল বিভিন্ন ফার্ম করেছেন, তারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর যারা বিপণন করেন, যারা ধরে আনেন, যারা বিভিন্ন ভাবে সম্পৃক্ত, তারা সেই মানুষগুলো কিন্তু কর্ম জীবনে আছে। বিদেশ থেকে এই করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে আমাদের আশঙ্কা যে প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষ ফিরে আসতে পারে। তাই ফিরে আসা মানুষগুলো বাংলাদেশে এসে কি করবে? এই মানুষগুলো তো হঠাৎ করে এসে বাংলাদেশে চাকরি পাবে না, চাকরি তো একটা নিয়ম কানুন আছে, বয়স আছে, বিভিন্ন রকম বিষয় আছে। তাছাড়া আমার তো এইভাবে চাকরির অপরচুনিটি, গভর্নমেন্টের এত চাকরির জায়গা থাকে না। সেই মানুষগুলো বেকার থাকলে ভয়ঙ্কর অবস্থা হবে। তখন প্রধানমন্ত্রী যেটা বলেন যে চাকরির সোনার হরিণের পিছনে না ছুটে আপনি নিজে উদ্যোক্তা হন, স্বাবলম্বী হন, আপনার ওখানে লোক কাজ করবে। এই নাসির সাহেব, আপনি খুব ভালো একটা কথা বলছেন যে আমরা যদি বেকার লোকদেরকে, আমি ছোট্ট একটা ট্রেনিং দেওয়াই, আমার এগ্রিকালচার ডিপ্লোমা আছে, আমার ভেটেরিনারি ডিপ্লোমা আছে, আমার সার্টিফিকেট কোর্স আছে, বিভিন্ন ভাবে এই ক্ষেত্রে যারা কাজ করতে পারেন সেই মানুষগুলোকে আমরা যদি একটা ছোট ট্রেনিং দিয়ে দিই যে তুমি বাড়িতে গিয়ে গবাদি পশু, গরু, হাঁস, মুরগি এগুলোর চিকিৎসার প্রাথমিক কাজটা করবা, অথবা যারা এইটার চাষ করে তাদের টেকনিক্যাল সাপোর্ট দিবা, তারা সেখানে দিতে পারে। বা ভালো
প্রজাতির মাছ প্রজনন করাচ্ছে কিনা, ভালো গরু ছাগলের প্রজনন প্রক্রিয়া হচ্ছে কিনা, সেটাকে বাড়িয়ে তোলার জন্য তার যে নার্সিংটা লাগবে যথাযথভাবে খাবার খাওয়ানো হচ্ছে কিনা, অসুস্থ হলে তার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, এই খাতটা কিন্তু সম্প্রসারিত একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত। এত বড় সেক্টর কিন্তু আর কোনোটাই নাই। এই সেক্টরে কিন্তু আমার লোকের চাহিদা আছে। সেই সেক্টরে কিন্তু এই বিদেশ থেকে আসা যে লোকগুলো বেকার হবে তাদেরকে আমি এনগেজ করতে পারি। বাংলাদেশের যে লোকগুলো দোদুল্যমানতা আছে, কেউ চাকরি খুঁজছেন, অথবা আপাতত চায়ের দোকান বন্ধ হয়েছে বা হোটেল বন্ধ হয়ে যাওয়ার কারণে হোটেলের কাজ নাই, অথবা রিক্সার ওখান থেকে তিনি বেকারত্ব লাভ করছেন, বা আমাদের পোশাক শিল্পের থেকে বেকার হয়ে গেছেন, এই সমস্ত মানুষগুলোকে কিন্তু আমি স্বাবলম্বী করার জন্য আমার সেক্টরের মাছ, দুধ, ডিম, মাংস এটার উৎপাদন, বিপণন এবং অন্যান্য যে প্রক্রিয়াজাতকরণ করে সেই প্রক্রিয়াজাতকরণের আমার কর্মক্ষেত্র ব্যাপক। এই ব্যাপক কর্মক্ষেত্রে আমি তাদের সকলকে সেখানে নিয়োগ করতে পারি এবং তারা নিয়োজিত হতে পারেন। নিয়োজিত হওয়ার ভিতরে লাভটা কি? তিনি কারো করুণার জন্য, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। তিনি নিজেই স্বাবলম্বী হবেন। তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন যে আমি আমারটা করে খাই। তিনি এটাকে যদি ভালোভাবে উৎপাদন করতে পারেন, ধরেন একজনের বাড়িতে 10টা গরু আছে, 10টা গরুর দুধ বাজারে তিনি বিক্রি করতে পারছেন না। এই 10টা গরুর দুধকে 3000 টাকার একটা প্রক্রিয়াজাতকরণ মেশিন আছে, এই মেশিন থেকে তিনি যদি দুধের যে ক্রিমটাকে সেপারেট করেন, সেটা থেকে কিন্তু তিনি ঘি তৈরি করতে পারতেছেন। এই ঘিটা কিন্তু পচে যাচ্ছে না। এভাবে কিন্তু তিনি শহরে ঘিটা পাঠাতে পারেন, মাছটাকে প্রক্রিয়াজাতকরণ করে পাঠাতে পারেন। আপনার যে মাংসটা এখন কিন্তু মিডল ইস্টের থেকে সহ ইউরোপ আমেরিকার থেকে আমাদের কাছে অনেক ডিমান্ড আছে, তারা বাংলাদেশ থেকে মাংস নিতে চায়। আমাদের যে ব্ল্যাক গোট থেকে শুরু করে আমাদের গরুর মাংস এগুলো তারা নিতে চায়। আমরা কিন্তু বিদেশে এখন মাংস সরবরাহ করতে পারি। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু আমাদের কাঁকড়া, কুচিয়া, আমাদের চিংড়ি মাছ, সাদা মাছের চাহিদা রয়েছে। আপনাদের শুনলে ভালো লাগবে, এবছর ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কিন্তু তাদের যে ইয়ারলি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আসছে যে স্বাদু পানির মাছ মানে মিষ্টি পানির মাছে উৎপাদনে বাংলাদেশ সেকেন্ড হয়েছে। এটা কিন্তু চীন কত বড় রাষ্ট্র, চীনের তুলনায় আমরা কত বড় রাষ্ট্র, অস্ট্রেলিয়া কত ব্যাপক এরিয়ায়, ভারত কত বড় এরিয়ায়, তাদেরকে পিছনে ফেলে কিন্তু আমরা সেকেন্ড হয়েছি ইন্দোনেশিয়ার পরে। আমাদের যে সকল মাছগুলি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল, আমাদের 65 প্রকার মাছকে কিন্তু আমাদের সায়েন্টিস্টরা গবেষণা করে সেই মাছটা আবার ফিরিয়ে আনছে। তার ভিতরে ট্যাংরা, আপনার পুঁটি মাছ, পাবদা মাছের মতো মাছকে আমরা ফিরে নিয়ে এসেছি। আজকে একটা আনন্দের খবর দিয়ে ভোরের পাতার এই অনুষ্ঠানে আমাদের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে সাভার, এই সাভারে আমাদের সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছেন বাংলাদেশের দেশীয় প্রজাতির যে মুরগি, সেই মুরগির উৎপাদন প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন। এখন বাংলাদেশের নিজস্ব প্রজাতির মুরগির প্রজনন প্রক্রিয়া আমরা বৈজ্ঞানিক উপায় সৃষ্টি করেছি। এইটার কিন্তু বিশ্বে ব্যাপক ডিমান্ড। সেটা আমাদের ইতিমধ্যে একটি কোম্পানির সঙ্গে, আফতাব পোল্ট্রি ফার্মের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। আমরা কিন্তু আমাদের প্রতিভা আছে, আমাদের যোগ্যতা আছে, আমাদের কাজ করার মতো শারীরিক সক্ষমতা আছে, আমাদের লেবার লো কস্টে আমরা লেবার পাই, কিন্তু প্রপার ম্যানেজমেন্ট এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না হয় কিন্তু পারি না। আজকে যদি ধরেন আমরা দেখি যে শামসুল ইসলামের অগ্রণী ব্যাংকে আমি টাকা রাখবো, কয়দিন পরে আমার এই টাকাই ফিরে পাবো কিনা এই শঙ্কা থাকলে কিন্তু আমি টাকা ব্যাংকে রাখবো না, আমি আগে বাড়ির ভিতর রাখবো, ওখানে চুরি ডাকাতি যা হোক ওখানে রাখবো। রাষ্ট্র ব্যবস্থার উপরে যখন মানুষ আস্থা রাখতে পারে তখনই কিন্তু মানুষ সেখানে ঘুরে দাঁড়ায়। আপনি দেখেন ওয়ার্ল্ড ফেমাস অ্যাসেসমেন্ট হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে বলা হয়েছে যে বিশ্বের অন্যতম সেরা পরিশ্রমী এবং সৎ প্রধানমন্ত্রী তিনি। এই যে সারা বিশ্ব তাকে পরিশ্রমী সৎ প্রধানমন্ত্রী বলছে, তাহলে তাদের তো নানা আঙ্গিকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের সার্ভে করে রিপোর্টটা তারা দিয়েছেন। তো সেই প্রধানমন্ত্রীকে আস্থা রেখেই কিন্তু মানুষ আজকে কর্ম উদ্দীপনায় চলে আসছে। আজকে দেখবেন আমাদের মানুষরা কত কিছু আবিষ্কার করতেছে। আমাদের জামদানি শাড়ি হারিয়ে যাচ্ছিল, সেটাকে নতুন উদ্যমে আমরা শুরু করেছি। আমাদের পাটের জিন আমরা আবিষ্কার করতে সক্ষম হচ্ছি। আমাদের গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছোট্ট ছোট্ট পর্যায়ে, আমি যেমন আমার নির্বাচনী এলাকায় স্বরূপকাঠি একটা উপজেলা আছে, সেখানে এত বেশি আপনার ক্রিকেটের ব্যাট উৎপাদিত হচ্ছে যেই ব্যাট বিদেশে রপ্তানি করা হয়। আমাদের নারকেলের খোসা থেকে চমৎকার চমৎকার আইটেম তারা তৈরি করতেছে, এটা বিদেশে যায়। আমার এলাকায় সবচেয়ে বেশি হয় পেয়ারা।
সেই পেয়ারা প্রক্রিয়াজাতকরণ করে পেয়ারার জুস তৈরি করার মতো প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার এলাকায় ভাসমান সবজি হয়, যেটা টেলিভিশনে মাঝে মধ্যে দেখবেন, সেখানে আপনার মাটির দরকার হয় না। এই ভাসমান সবজির থেকে সবজির চারা হতো, এখন সেখান থেকে সবজি শুরু হয়ে গেছে। সেখান থেকে আমরা লাউ, অন্যান্য কুমড়া, অন্যান্য কিছু ফলন নিয়ে আসতেছি। আমার মেধা আছে, আমার মিষ্টি পানি আছে, আমার মানুষের সদিচ্ছা আছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার অভাবে আমরা অনেক সময় করতে পারিনি, সেই পৃষ্ঠপোষকতা শুরু হয়েছে। আমি নাসির যেটা জানতে চেয়েছিলেন, আমি বলছি আমার সেক্টরকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রতিটি মানুষকে কাজে লাগাও, তাদেরকে আর্থিক প্রণোদনা দাও, তাদেরকে প্রয়োজনীয় লোন দাও, যে প্রক্রিয়ায় সহযোগিতা দরকার সেই প্রক্রিয়ায় দাও। বাড়িতে গিয়ে তোমার টেকনিক্যাল হ্যান্ডকে পাঠাও, তোমার মৎস্য কর্মকর্তাকে পাঠাও, তোমার প্রাণী সম্পদ কর্মকর্তাকে পাঠাও, তোমার প্রাণী সম্পদ চিকিৎসককে পাঠাও। কিভাবে মানুষ তার উৎপাদন বাড়াবে? সেই উৎপাদন হবে প্রাণীজ হবে, প্রাণীজ হবে, প্রাণীজ নয় যেটা সেক্ষেত্রে হবে। এভাবেই আমরা সকলে মিলে সম্মিলিতভাবে এগিয়ে যাব। সে কারণেই শেখ হাসিনা বারবার বলেন, বিশ্বে দুর্ভিক্ষ হলে আমার মানুষের সততা আছে, আমার মাটি আছে, আমার ম্যান পাওয়ার আছে, আমাদের কর্ম উদ্দীপনা আছে, আমরা দুর্ভিক্ষের মুখোমুখি হব না। সে লক্ষ্যেই কিন্তু আমরা সবাই মিলে কাজ করছি। আমি মনে করি করোনা পরবর্তী পরিস্থিতি, আমপানের যে ভয়াবহ একটা দুর্যোগ গেছে, আমপানে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমার সেক্টরে। অর্থাৎ পানির স্রোত এতটা ছিল যে অনেক মাছ ভেসে গেছে পানি এসে। আবার হাঁস মুরগির চাষাবাদ হয় যে ঘরটিতে, ওটা তো খুব শক্ত ঘর হয় না, ওটা কিন্তু বাতাসের গতিবেগ এত ছিল ঘরটি ভেঙে হাঁস মুরগি পানিতে পড়ে মারা গেছে। সেখান থেকে তাদেরকে আবার ঘুরে যাতে দাঁড়াতে পারে, সেজন্য আমরা তাদের পাশে আছি। প্রধানমন্ত্রী বারবার পাবলিক অ্যাড্রেস করে বলেন, ভয় পাবেন না, আমরা তো সঙ্গে আছি। আমার মনে হয় পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, কোন সরকার প্রধান এতবার জাতিকে অ্যাড্রেস করে অভয় বাণী দেওয়া, এতবার প্যাকেজ দেওয়া, এতবার সুযোগ সুবিধা দেওয়া, এত কথা দিয়ে উদ্দীপ্ত করা, অনুপ্রাণিত করা পৃথিবীর কেউ করে নাই, যেটা শেখ হাসিনা করছেন এবং তিনি অবিরাম করে যাচ্ছেন। ফলে আমরা সেই লক্ষ্যে কাজ করে ইনশাল্লাহ আমরা এগোতে পারবো। অর্থনীতির চাকাকে যেমন আমরা ফিরিয়ে আনতে পারবো, আমাদের সমৃদ্ধির অগ্রযাত্রা হয়তো একটা ধাক্কা খাবে এত বড় আঘাতের কারণে, কিন্তু আবার আমরা নতুন উদ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি যে আপনার সেক্টরে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলি উপস্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্যাকেজ, আপনি একসময় এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ হয়েছিল এবং যুব উন্নয়নেও কাজ করেছি। আমি মনে করি যে আপনার এই সেক্টরের সাথে যুব উন্নয়নকে সংযুক্ত, যদি আপনি বিভিন্ন প্রশিক্ষণে যারা আছে তাদেরকে সংযুক্ত করেন, তাহলে আরো ভালোভাবে আপনার কার্যক্রমটি সম্পন্ন হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই যে কথাগুলি আপনি বলেছেন, ভোরের পাতার যারা দর্শক শ্রোতা যারা আছে, অগণিত পাঠক যারা আছে, তারা আমি মনে করি যে আপনার বক্তব্য থেকে উপকৃত হবে। আমরা প্রায় শেষ সময় চলে এসেছি। আমরা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমরা বলবো সংক্ষেপে আপনার সমাপনী বক্তব্য একেবারে অতি সংক্ষেপে দেওয়ার জন্য। আমরা সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ মানে কনক্লুডিং রিমার্কস করার আগে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অভিনন্দন জানাবো, কারণ সাধু ফ্রেশ ওয়াটারে আমরা সত্যিকার অর্থেই কিন্তু আমরা এক এক করে আমাদের কম্পিটিটরকে হারিয়ে আমরা সেকেন্ড হয়েছি। এটা কৃতিত্ব ওনার আমলে, যেহেতু আমি মনে করি এটা আমাদের সাকসেস স্টোরি। এই আমাদের দেশে শুধুমাত্র হতাশাবাদীদের, আপনি দেখবেন এত পত্রিকা খুললে এই মিডিয়াতে শুধু হতাশার কথা। এই যে আশার বাণী যে ওনার আমলে আজকে আমরা সেকেন্ড হলাম, এটা কিন্তু কম কথা নয়। আমরা সব দিকে আমাদের উত্তরণ ঘটেছে, আমাদের অন্যান্য যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল, আপনার এক্সপোর্টে চিন্তা করেন কোথায় আমরা চলে গেছি। আজকে যে রেমিটেন্সে দেখেন হঠাৎ করে রেমিটেন্স বাড়লো কিনা, স্যারের বলেছেন ঠিকই যে একটা ইনসেন্টিভ, এই ইনসেন্টিভের কথা কিন্তু অনেকদিন ধরে আমি বিদেশে চাকরি করেছিলাম, আমি ওয়ার্কারদের পক্ষে অনেক দিন আমি এই বিভিন্ন প্রস্তাব দিয়ে আসছিলাম, কোনোদিন কিন্তু কেউ কর্ণপাত করেন নাই। এই মাননীয় অর্থমন্ত্রী, আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি কিন্তু যে এই যে একটা যুগান্তকারী একটা ডিসিশন দিলেন যে 2% ইনসেন্টিভ, এটা কিন্তু একটা মানে আমি মনে করি সাথে সাথে কিন্তু এটা প্রতিফল আমরা পাচ্ছি। আজকে এই যে হতাশার সময়ে আমাদের যে এই রেমিটেন্স এসছে, এটা এই যে 2%-এর একটা কিন্তু বড় একটা আমি মনে করি একটা প্রতিদান। আমরা কিন্তু সেই সাথে 1% অ্যাড করেছি কিন্তু আমাদের রেমিটেন্সে। আমরা গত রমজান থেকে 2% গভর্নমেন্টের আর 1% অগ্রণী ব্যাংকের, অগ্রণী ব্যাংকে যারা বিদেশ থেকে টাকা পাঠায় আমরা কিন্তু 3% করে দিচ্ছি। ফলে আমাদের রেমিটেন্সে কিন্তু আপনারা জেনে খুশি হবেন
যে জাতির পিতা এটা অগ্রণী ব্যাংক নাম দিয়েছেন, অগ্রে থাকতে হবে। আমরা কিন্তু রেমিটেন্সে আমরা কিন্তু নাম্বার 1, আমরা অগ্রে আছি, আমরা কিন্তু নামের সার্থকতা প্রমাণ করতে পেরেছি। ছোট্ট একটা সাকসেস স্টোরি বলি, একটা সেটা হচ্ছে যে পদ্মা সেতুতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি চ্যালেঞ্জ দিয়েছেন যে আমরা পারবো, আমরা করব, সেই পদ্মা সেতুর জন্য অগ্রণী ব্যাংক এককভাবে ফরেন কারেন্সি যোগান দিচ্ছে। এই পর্যন্ত $1 বিলিয়ন বেশি কিন্তু অগ্রণী ব্যাংক এই পদ্মা সেতুতে দিয়েছে। এবং এইটা আমার বাংলাদেশ ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্ট ছিল, এমইও ছিল, যে পদ্মা সেতুর জন্য কোনো ফরেন কারেন্সি লাগলে বাংলাদেশ ব্যাংক দিবে। আমরা উইদাউট আস্কিং এনি ডলার ফ্রম বাংলাদেশ ব্যাংক, ইট ইজ আউট অফ আওয়ার রেমিটেন্স, আউট অফ আওয়ার এক্সপোর্ট, কিন্তু আমরা প্রায় $1 বিলিয়নের বেশি, আমরা $1 বিলিয়ন কিন্তু আমরা দিয়েছি। এই যে সাকসেস স্টোরি, এটা কিন্তু আমাদেরকে অনেকে জানি না, আমরা বলতে হবে, এটা কিন্তু আমরা করছি। আমি মনে করি যে হতাশার কোনো সুযোগ নাই, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, এগিয়ে বীরের জাতি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে লিডারশিপ আজকে আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে আমাদের সচিবালয় এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, ব্যাংকিং সেক্টরে আমরা কিন্তু আমরা শুধু ব্যাংকিং সেক্টর নয়, অর্থনৈতিক সেক্টরে কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো। এতে আমি খুব আশাবাদী। এবং আমাদের আজকে আমি কনফিডেন্টলি বলতে পারি যে অনেকে বলেন যে লিকুইডিটি প্রবলেম, আমি কনফিডেন্টলি বলছি আমাদের বর্তমানে এখন কোনো লিকুইডিটি প্রবলেম নাই, নাইদার ইন ডলার নর ইন টাকা। আমরা লিকুইড, আমাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আগামী তো আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা, হ্যাঁ একটু হিকাপ তো থাকবেই, এত বড় একটা সমস্যা, এটা সমস্যা আমি মনে করি যে এটা আশার আলো আমাদের আছে সামনে। আমরা শামস মাহমুদ সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্সকে তার সমাপনী খুব সংক্ষিপ্তভাবে বলার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বলতে চাই মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ এই কারণে যে আমপানের মতো একটা ভয়াবহ সাইক্লোন যে গেল, তারপরে করোনার এটা যে হলো, আমরা কিন্তু সাপ্লাই চেইনে কোনো ঘাটতি দেখতে পারিনি। এই সাপ্লাই চেইনে খাবারের কোনো ঘাটতি দেখতে পারিনি রেখে আপনার মন্ত্রণালয়কে আমরা থ্যাংক ইউ বলতে চাই, ধন্যবাদ দিতে চাই। সঙ্গে সঙ্গে এগ্রিকালচার মিনিস্ট্রিও একটা বিশেষ ভূমিকা রেখেছে এখানে। তো এই দুটা মন্ত্রণালয় আমার মনে হয় মানে এই পরিস্থিতিতে এক্সাম্পল হোয়াট এফিসিয়েন্সি শুড বি, যে এখানে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, মানে কোনো ঘাটতি আছে অথবা কিছু আছে দেখতে পাচ্ছি না। তো আমি জাস্ট শেষ করার আগে আবারও বলতে চাই যে প্রবাসী যে ভাইরা যারা আছে, আমাদের বোনরা যারা আছে, যারা আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর আশা করি আপনাদের অবদান নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা। ধন্যবাদ সকলকে, আন্তরিকভাবে ধন্যবাদ। ভোরের পাতার এই 19তম সংলাপে মাননীয় মন্ত্রী সমর রেজাউল করিম উপস্থিত হয়েছেন, অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই যে আজকে যে বিষয়টি ছিল যে রিজার্ভ, অনন্য উচ্চতায় যে রিজার্ভ, সেই রিজার্ভের আমাদের অর্থনীতিতে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের বিভিন্ন সেক্টরে কিভাবে অবদান রাখছে সেটি আপনারা উপস্থাপন করেছেন। আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের বক্তব্য শুনেছি। আমরা দেখছি যে ইতিমধ্যে এনবিআর এর সাবেক চেয়ারম্যান স্যার এখানে এসেছেন, আমরা তাকেও স্বাগত জানাই যে তার একটু বক্তব্য যদি শোনার আমাদের সুযোগ হয় তাহলে আমরা শোনার চেষ্টা করব স্যারের বক্তব্যটি। জনাব আব্দুল মজিদ স্যারকে যদি সুযোগ একটু আমাদের উদ্দেশ্যে বলেন যে রিজার্ভটা আমাদের যে $35.33 বিলিয়ন এসেছে, এটি আমাদের অর্থনীতিতে, আমাদের যে বাজেট ব্যবস্থাপনায় যেখানে বলা হয় যে 1,90,000 কোটি টাকার বিশাল ঘাটতি যেটি আছে সেটি, এবং এই সরকারের প্রতি যে আস্থা জনগণের, আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন যারা রেমিটেন্স যোদ্ধা তাদের যে আস্থা, তার প্রতীক হিসাবে এটি এসেছে বলে আমরা আলোচনায় উঠে এসেছে। এখানে এনবিআর এর চেয়ারম্যান হিসাবে আপনার মূল্যায়নটা আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ভোরের পাতার এই আয়োজনকে স্বাগত এবং এর সাথে দর্শক শ্রোতা যারা আছেন একই সাথে স্বাগত জানাই আজকে মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা একই কলেজের ছাত্র এবং আমরা খুব অত্যন্ত কাছের এবং তার সেক্টর, বিশেষ করে আমি প্রথমে এটা বলতে চাই যে করোনার কারণে যাই হোক বাংলাদেশ কিন্তু কৃষি খাতে, কৃষির মধ্যে কিন্তু মৎস্য সবকিছু আছে সব একসাথে, কৃষি খাতে এবং জনসম্পদ এবং বিশেষ করে ডিজিটাল ক্ষেত্রে, আইটি ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন যে করোনা কিন্তু আমাদের আইটি টেনেই আনছে এবং আমরা আইটিতেই সামনে থাকতে হবে সবাইকে।
সেই ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশে আমরা যথেষ্ট এগিয়ে আছি, এই জন্য আমি অত্যন্ত আশাবাদী। আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। কারণ হচ্ছে যে এই যে আমরা ৫০ শতবার্ষিকীতে আছি। আমি দুইটা বিষয় বলতে চাই। ইরিনা বোকোভা, যিনি 2009 থেকে 2017 পর্যন্ত ডিজি ছিলেন ইউনেস্কোর, আমি তাকে 2015 সালে ইটালিতে একটা আন্তর্জাতিক সম্মেলনে পেয়েছিলাম। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কোন কনসিডারেশনে তুমি আমাদের তার 7ই মার্চের ভাষণকে এই যে বিশ্বের সেরা ভাষণ বা ইত্যাদি দিলেন। তিনি একটা কথাই বলেছিলেন যে দেখেন, পৃথিবীতে অনেক রেকর্ডেড ভাষণ আছে, অনেক ভাষণ আছে, কিন্তু এটি এক্সটেম্পোর বক্তৃতা, যেটা এক্সটেম্পোর বক্তৃতায় এত সুন্দর এবং তার প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু একটা দর্শন। আমি সেই দর্শন থেকেই আসছি, যেখানে বলা আছে তোমাদের যার যা আছে তাই নিয়ে। এটা কিন্তু একটা দর্শন। আজকে কিন্তু করোনা যে পরবর্তী যে অর্থনৈতিক ব্যবস্থা আসছে, সেখানে কিন্তু আসলে আমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর যে বিষয় সেটি কিন্তু আসবে, এবং সেটার দিকেই আমরা যাচ্ছি। আমি একটু স্মৃতিচারণ করি। 1990 সালে 2রা জুন আমি ইআরডিতে ডাইরেক্টর ফরেন এইড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস হিসেবে যোগদান করি। সেদিন আমি সচিবের রুমে যেয়ে দেখলাম যে আমাদের সেদিন রিজার্ভ হচ্ছে $905, $905 মিলিয়ন। তখন সেদিন আমাদের রিজার্ভ, আমাদের সেই সময়ে 3 মাসের রেমিটে ছিল। এটা কত সালে এটা 1990 সালের 2রা জুন। সেদিন ছিল $905 মিলিয়ন। এবং সে বছরে সেই সময় আমাদের 3 মাসের আমদানি বিল হলে লাগে $1300 মিলিয়ন, মানে 1.3 বিলিয়ন সেই সময় লাগে। সেই 2রা জুন যখন গেলাম, আমি সচিবের রুমে দেখা এনাম আহমেদ চৌধুরী সাহেব, তিনি এত উদ্বিগ্ন ছিলেন যে আমাদের সমস্ত ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে, কেউ আর আমাদের এলসি বা ফোন করছে না, কারণ আমাদের বিলও আমাদের ওই যে 1.3-র নিচে। জাপান 400 মিলিয়ন দিতে চাইলো এনার্জি সেক্টর ক্রেডিটের, সেইটা চুক্তি স্বাক্ষর হওয়ার পরে 16ই জুন আমরা অন্তত রেমিটেন্সের পর্যায়ে। আজকে আমি ওই জন্যই খুব আনন্দশ্রু হিসেবে ভাবি সবসময়, আজকে আমার $35 বিলিয়ন আমার রিজার্ভ। সেই $905 মিলিয়ন দিনটির কথা আমার মনে পড়ে। কি অত্যন্ত দারিদ্র্যের একটা পজিশনে আমরা ছিলাম। তো এই ডলারের রিজার্ভ বাড়াটা হচ্ছে আত্মবিশ্বাসের প্রতীক। সারা বিশ্বে আমার ক্রেডিবিলিটি, আমাকে কেউ ওইভাবে ভাবতে পারবে না যে দে হ্যাভ দ্য ক্রেডিবিলিটি টু স্ট্যান্ড অ্যালোন ইন দ্য ইয়ে। সুতরাং এই রিজার্ভ হচ্ছে আমার আত্মবিশ্বাসের প্রতীক। এই রিজার্ভের জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। আমাদের সেই বিদেশি যারা প্রবাসী ভাইয়েরা তারা পাঠাচ্ছেন, আস্থার প্রতীক তো বটেই। এবং আমাদের যে সাম্প্রতিককালে যে সিদ্ধান্ত হচ্ছে, তাতে অবশ্যই আমি মনে করি যে আমরা করোনায় অন্তত মন্দায় যেটা ভয় সবাই পেয়ে থাকে, আমরা মনে করি যে ইনশাল্লাহ আমাদের ওন রেজিলিয়েন্ট পাওয়ার আছে। কারণ গত 9 বছর 7 বছর ধরে আমরা কনস্ট্যান্ট এসটিডি গ্রোথ পেয়েছি জিডিপির। তার থেকে আমাদের অর্থনীতিতে যে সার্বিকভাবে যে একটা প্রসারিত হয়েছে যে সক্ষমতা, আমি যেটাকে রেজিলিয়েন্ট পাওয়ার বলি, হ্যাঁ, আন্তঃসহায়ক সলিলা শক্তি যেটা আমাদের তৈরি হয়েছে, তার ভিত্তিতেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন ভয় পাবেন না, আমরা সাহসী। আসলে আমাদের এই সাহসের ভিত্তি আছে, সেই সাহসকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই কারণেই তো। সুতরাং সেইটার থেকে আমি আসি যে রাজস্ব আহরণের ক্ষেত্রে এবছর হয়তো হতে পারে নীতিতে কর্মকাণ্ড যতক্ষণ না সচল হচ্ছে ততক্ষণ আমি পরোক্ষ কর বেশি পাবো না। এখানে শামস মাহমুদ সবাই জানেন, চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু ঘুরিয়ে দাঁড়াবে। আমরা স্বাভাবিকভাবেই এসে যাব। এবং অর্থনীতিতে আমি বলছি তো যে আমার কৃষিখাত আমার খাদ্য, পোল্ট্রি সবকিছুতে মাশাআল্লাহ আমরা এমন ভাবে এতে থাকবো যে আমরা তো রপ্তানি করবোই এই খাতে। এবং খাদ্যের বিষয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আর আমি মনে করি যে আমাদের অন্যান্য সমস্যাগুলো কেটে যাবে এবং মানুষ সেবা থাকবে। এবং ডিজিটালি আমাদের ম্যান পাওয়ারকে যদি আমরা স্কিল করে দিতে পারি, যা ফিরে আসছে, যেটা মাননীয় বলেছেন যে তার সেক্টরে অনেক ডাইভার্সিফাই করার ব্যবস্থা। ওই যে বাড়ির, আমি মনে করি এটা আধা কাঠা জমি, আধা বিঘে জমি যদি কোনো লোকের থাকে, চাকরিগুলোর দরকার নেই। তুমি ওই জমিতেই তুমি পুকুর করো, সেই পুকুরের পাড়ে মাছ লাগাও, পুকুরে মাছ পাড়ে সবজি লাগাও, এবং তুমি হতে পারবে। আমরা মানুষকে এই সুযোগে আমরা তাদেরকে ঘুরিয়ে দিতে পারবো। এই ঘুরিয়ে দেওয়ার সংগ্রামে আমি মনে করি আমরা অত্যন্ত আশাবাদী থাকবো, আছি, এবং ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। সময় আমাদের শেষ হয়েছে।
আমরা ইতিমধ্যেই মাননীয় মন্ত্রী এবং সকলেরই আমরা বক্তব্য শুনেছি। এই মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করে তিনি যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী যে কার্যক্রম গ্রহণ করেছে, যার ফলে আজকে রেমিটেন্সের এই পজিশনে এসেছে, সেজন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা যুক্ত হয়েছে সকলকে আমি ভোরের পাতার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা আবার যুক্ত হব কোনো এক সময় কোনো একটা বিষয় নিয়ে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ।